সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শ্রাবণের এই মেঘলা বিকেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আমরা আজকে কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে ডেঙ্গু। এখন অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আমরা আজকে কথা বলতে চাই ডেঙ্গু, কারণ, লক্ষণ, চিকিৎসা, প্রতিকার এসব বিষয় নিয়ে। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ ও রিমাটোলজিস্ট। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ এবং রিমাটোলজিস্ট, আমাদের সকলের একান্ত প্রিয় ডাক্তার নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। প্যানভিশন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে এ ধরনের একটা গুরুত্বপূর্ণ টপিকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা আজকে আসলে কথা বলতে চাই ডেঙ্গু নিয়ে, যেহেতু বর্তমান সময়ে আসলে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে গিয়েছে, অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং সেটা নিয়ে আমরা আসলে আজকে কথা বলতে চাই। শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে ডেঙ্গু এই শব্দটার সঙ্গে এখন মানুষ সবাই পরিচিত। ডেঙ্গু আসলে কি? ডেঙ্গু একটি ভাইরাস জ্বর বেসিক্যালি। আমরা জানি যে এডিস ইজিপ্টি একটা মশা আছে, সেই মশাবাহিত একটি ভাইরাস জ্বর। যখন এই মশা আমাদের কামড়ায় আমাদের শরীরে, তখন ডেঙ্গু ভাইরাসটা ছড়িয়ে দেয় এবং শরীরের ভিতরে যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনের মাধ্যমে যে লক্ষণগুলো আসে, সেটি হচ্ছে ডেঙ্গু জনিত যে জ্বর, ডেঙ্গু জ্বর বলে সেটি। জি, আমরা জানি যে ডেঙ্গু আসলে জ্বর ছাড়াও আরও বিভিন্ন ধরনের তার উপসর্গ দেখা দিতে পারে। আমরা সেদিকে যাব। তার আগে আমরা একটু জানতে চাই যে ডেঙ্গু এর মাধ্যমে, একটি ভাইরাসের মাধ্যমে যে রোগটা হচ্ছে সেটি হচ্ছে ডেঙ্গু জ্বর আমরা বলছি। তো এই ডেঙ্গু আসলে কিভাবে ছড়ায়? হ্যাঁ, ডেঙ্গু ছড়ানো আমরা সবাই জানি যে আসলে যখন পানি জলাবদ্ধ থাকে তখন সেখানে প্রচুর মশার ব্রিডিং হয়, এই এডিস মশা যেটা, এবং এই সিজন যেটা, যখন এখন বৃষ্টি হচ্ছে, বারবার পানি জমছে এবং সেখানে প্রচুর মশা হচ্ছে। কিন্তু মশা হওয়ার পরে, মশা যখন কোনো একজন আক্রান্ত ব্যক্তিকে কামড়ায়, কামড়ানোর পরে মশা নিজেই আক্রান্ত হয়ে যায়। তার মানে তার শরীরে ডেঙ্গু ভাইরাসটি ঢুকে পড়ে এবং ওই মশাটি একবার আক্রান্ত হওয়ার পরে যতজনকে কামড়াবে ততজনের মাঝে, মানে ওই মশাটি যতদিন বেঁচে থাকবে ততদিন সে ডেঙ্গু ছড়াতে পারবে। এবং যখন একজন ইনফেক্টেড ব্যক্তির থেকে রক্ত নিয়ে পরবর্তীতে নিজে ইনফেক্টেড হয়ে ওই মশাটি যখন একজন সুস্থ মানুষকে কামড়াবে, তখন সেই ব্যক্তি আবার ডেঙ্গুতে আক্রান্ত হবে। তো সুতরাং এটা মশাই মূল বাহক এখানে। আসলে মশা তো অনেক ধরনের রয়েছে। ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু মশা, যেটা ডেঙ্গু রোগ ছড়ায় যে ভাইরাস বা যে ডেঙ্গু ভাইরাসকে বহনকারী যে মশা, সেগুলোর কোনো বিশেষত্ব রয়েছে কিনা বা কোনো বিশেষ সময়ে কামড়ায় কিনা, সে বিষয়ে যদি একটু আমাদের দর্শক। এই মশাগুলো আসলে আমরা খুব সকালে অথবা সন্ধ্যায়, আমরা বলি যে এই দুই সময় হচ্ছে আসলে তারা কামড়ায়। সাধারণত রাতে, গভীর রাতে বা দিনের বেলায় তাদের কামড়ানোর মানে ওই ইয়েটা থাকে না, আসলে এদের নেচারটাই এরকম। আর মশাগুলো আসলে সবসময় চোখে দেখা যায় না, মানে ছোট, কিন্তু তাদের গায়ে সাদা ডোরাকাটা দাগ থাকে। তো এই মশাগুলো আমরা অনেক সময় দেখতে পারি, একেবারে ছোট, এত ছোট না যে চোখে দেখা যাবে না সেটি না, আমরা দেখতে পারি। তবে অবশ্যই আমাদের এই দুই সময়টা বিশেষভাবে সতর্ক থাকতে হবে যেন এই মশাটি আমাদের কামড়াতে না পারে। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন মূল আলোচনায় আসতে চাই যে ডেঙ্গু জ্বরে কেউ আক্রান্ত হচ্ছেন কিনা, বা জ্বর তো অনেক কারণেই মানুষের হতে পারে। সেক্ষেত্রে এটা যে ডেঙ্গু জ্বর, সাধারণ মানুষেরা বা সাধারণ রোগীরা সেটা কোনোভাবে আঁচ করতে পারবেন কিনা, এবং আরও তো বিভিন্ন কারণে জ্বর হয়, তাহলে এই অন্য কারণে জ্বর এবং ডেঙ্গুর জ্বর, এই দুইটার মধ্যে কোনো বিশেষ পার্থক্য থাকবে কিনা? হ্যাঁ, এই পার্টি আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আসলে ডেঙ্গু জ্বর প্রথমে আইডেন্টিফাই করতে পারা, এবং এটা চিকিৎসায় এটার একটা বিরাট ভূমিকা আছে। তো সেক্ষেত্রে আমরা কমন কিছু লক্ষণ জানি যে এই জ্বরটি শুরুতে অনেক বেশি জ্বর হয়, হাই গ্রেড ফিভার, সাথে শরীরে ব্যথা থাকে, শরীরে ব্যথা, এটা বলে ব্রেক বোন ফিভার, তার মানে মেরুদণ্ডে ব্যথা থাকে অনেক সময়।
মাথা ব্যথা থাকে এবং মাথা ব্যথার পাশাপাশি রেট্রো অরবিটাল পেইন, যেটা চোখের পিছনে মানে চোখ ঘোরাইতে গেলে দেখা যায় ব্যথা লাগবে। তো এর সাথে একটা তীব্র অরুচি, বমি বমি ভাব হওয়া, শরীর অতিমাত্রায় দুর্বলতা লাগা, কখনো কখনো বমি হওয়া, কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানাও আমরা দেখি। তো সুতরাং এই ধরনের ক্লাসিক কিছু পিকচার আছে যে পিকচারের মাধ্যমে আমরা এই লক্ষণগুলো থাকলে আমরা ডেঙ্গু বলি। বাট একটা কথা মনে রাখতে হবে যে যে লক্ষণগুলো আমি বললাম সকল রোগীর ক্ষেত্রে একই লক্ষণ সবসময় থাকবে না। তার মানে এর কোনো একটি বা দুইটি লক্ষণ নিয়েও কিন্তু ডেঙ্গু জ্বর আসতে পারে। আর এর পাশাপাশি আপনার যে দ্বিতীয় যে প্রশ্ন, যে অন্য অন্য জ্বরের ক্ষেত্রে এখন শুধু ভাইরাস দিয়েও অনেক জ্বর হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে চিকুনগুনিয়াটাও এখন খুব বেশি হচ্ছে। বাট চিকুনগুনিয়াতে ব্যথা অনেক বেশি হয়, মানে ডেঙ্গুর চাইতে ব্যথার মাত্রাটা অনেক বেশি, এবং চিকুনগুনিয়াতে হাতে এবং পায়ে ব্যথা বেশি হয়। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে র্যাশ হয়, র্যাশ দেখা যাচ্ছে যে 3 থেকে 4 দিন, শুরুর দিকে অল্প একটু র্যাশ হতে পারে, বাট মেইন যে র্যাশটা হয় ডেঙ্গুতে সেটি হচ্ছে 4-5 দিনের পরে গিয়ে যখন প্লেটেলেট কাউন্টটা কমে তখন হয়তো একটা র্যাশ আসে। কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে র্যাশটা শুরু থেকেও থাকতে পারে, আবার পরবর্তী পর্যায়ে গিয়েও হতে পারে। সুতরাং র্যাশ কিন্তু দুইটার ক্ষেত্রেই কমন, বাট র্যাশের প্যাটার্নটা একটু ডিফারেন্ট আছে, যেটি আমরা হয়তো বুঝতে পারি। সাধারণভাবে এটি পার্থক্য করাটা একটু কঠিন। তো আমি বলবো যে চিকুনগুনিয়া হচ্ছে তীব্র ব্যথা থাকবে হাতে এবং পায়ে, আর ডেঙ্গুর ব্যথাটা আর্থালজিয়া পর্যায়ে থাকে, ব্যথা থাকবে বাট অত তীব্র থাকবে না। তো এভাবে চিকুনগুনিয়া আমরা এই ভাইরাস থেকে পার্থক্য করতে পারি। এখন কিছু ইনফ্লুয়েঞ্জা লাইক পিকচার হচ্ছে, অনেকের সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, এটি অনেক ধরনের রেসপিরেটরি ভাইরাসগুলো এখন বেশ থাকে। তো এই ভাইরাস ইনফেকশনের কমন কিছু পিকচার হচ্ছে যে ব্যথা থাকবে, জ্বর থাকবে, অনেক বেশি জ্বর থাকবে, ব্যথা থাকবে। কিন্তু যদি আমার শ্বাসনালীতে আক্রমণ করে যেসব ভাইরাস সেটি জনিত যদি হয়, তাহলে লক্ষণটা আবার শ্বাসনালী রিলেটেড থাকবে, সর্দি কাশি গলা ব্যথা এগুলো বেশি থাকবে। এর পাশাপাশি অন্য যে জ্বরগুলো, সব জ্বরই কিন্তু এখন হচ্ছে, যেমন যদি প্রস্রাবে ইনফেকশন থেকে জ্বর হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেটিতে আবার প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে, তলপেটে ব্যথা থাকবে, তার মানে লক্ষণটা ওইমুখী থাকবে। আবার নিউমোনিয়া থেকেও জ্বর হচ্ছে হবে, যে কারো যে কোনো সময় হতে পারে, তাদের আবার এই কাশির সাথে কফ উঠবে, কফের রং গাঢ় থাকবে, অনেক সময় কফের সাথে রক্ত যেতে পারে, বুকে ব্যথা থাকতে পারে। তো সুতরাং জ্বর তো নিজে কোনো রোগ না, কোনো একটা কারণে হয়। তো আমরা এই বিভিন্ন ধরনের লক্ষণ ভেদে আমরা পার্থক্য করতে পারি যে আসলে কি কারণে হচ্ছে। তবে ডেফিনেটলি আমরা বলি যে জ্বর হলে আপনার এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ডেঙ্গুটাকে এক্সক্লুড করা। প্রথমেই ডেঙ্গুটা, যে আপনি ডেঙ্গুতে আক্রান্ত না, সেই বিষয়টা এক্সক্লুড করে নিয়ে পরবর্তী ধাপগুলোতে আমরা আগাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে এখন যে বিষয়টি জানার আমাদের খুব ইচ্ছে হচ্ছে সেটি হলো যে ডেঙ্গুর এই লক্ষণ যেগুলো আপনি বললেন, এগুলো যদি কারো শরীরে প্রকাশ পায় তাহলে তার ক্ষেত্রে ওই মুহূর্তে কি করণীয়? তার ক্ষেত্রে আমরা অনেকভাবে ক্যাটাগরি করি। আসলে যিনি ডেঙ্গু আক্রান্ত, ওনার বয়স কত, তারপরে হচ্ছে ওনার অন্য কোনো রোগ আছে কিনা, লিভার, কিডনি, হার্টের রোগগুলো আছে কিনা, তারপরে হচ্ছে ওনার অবস্থান, চিকিৎসার ফ্যাসিলিটিসটা এলাকায় কেমন, তারপরে দেখা যাচ্ছে তার সাপোর্টিভ ম্যান পাওয়ার কেমন, অনেক কিছু ইস্যুজ আছে। তো আমরা বলি যে সাধারণ ডেঙ্গুর ক্ষেত্রে সবার ক্ষেত্রে হাসপাতালে যেতে হবে, নট নেসেসারি, বাট কিছু বিশেষ রোগীর ক্ষেত্রে আমরা বলবো যে আপনাদের বাড়তি সতর্কতা। তার মানে হচ্ছে ডেঙ্গু যদি জ্বর হয়, প্রথম পার্টে হচ্ছে আমাদের কিছু টেস্ট আছে, যেমন NS1 অ্যান্টিজেন, এটা ডেঙ্গু জ্বরের প্রথম দিনে আপনি এই টেস্টটি করতে পারেন, এবং এই টেস্টটির স্পেসিফিসিটিটা অনেক হাই, সেন্সিটিভিটিটা একটু কম, বাট যাদের পজিটিভ আসবে তাদের ধরে নিতে হবে এটা ডেঙ্গু জ্বর। তার মানে হচ্ছে রোগীকে এরকম সন্দেহ হলে তাকে নিকটস্থ তার যে চিকিৎসা সেবা ফ্যাসিলিটি সেখানে অথবা চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রথমে আসলে এক্সক্লুড করে নেওয়া দরকার। আমরা এই বিষয়টা নিয়ে আরও কথা বলবো। আমরা আপনার কাছ থেকে এখন স্যার যে বিষয়টি জানতে চাই যে ডেঙ্গু তো শুধুমাত্রই জ্বর নয়, এর পাশাপাশি তার অনেকগুলো ফেজ আছে। ডেঙ্গুর জ্বর থেকে আরও রোগীকে অনেক জটিলতার দিকে নিয়ে যেতে পারে, এই বিষয়টা যদি আমাদেরকে একটু আপনি বলেন। হ্যাঁ, ডেঙ্গুর আসলে 3টা ফেজ বলি আমরা। একটি হচ্ছে ফিব্রাইল ফেজ। এই ফিব্রাইল ফেজটা হচ্ছে জ্বর থাকবে, অনেক জ্বর থাকবে, শরীর ব্যথার যে লক্ষণগুলো আমরা বললাম এগুলোই বেশি থাকবে। এই লক্ষণটি সাধারণত 3 থেকে 5 দিন পর্যন্ত থাকে সাধারণত। তার মানে বলা যায় যে এই ফিব্রাইল ফেজটা অত ডেঞ্জারাস ফেজ না, বাট কারো কারোর জন্য ডেঞ্জারাস। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আর্লি কোলাপস করতেছে কিছু কিছু রোগী।
তো ফিব্রাইল ফেজটাতে জ্বর থাকবে এবং এই সময়টার যখন পার হবে তখন হচ্ছে ক্রিটিক্যাল ফেজটা শুরু হয়। তার মানে আমরা বলি যে জ্বরটা যখন নেমে যাচ্ছে তখনই বুঝতে হবে যে আপনার ক্রিটিক্যাল সময়টা শুরু হচ্ছে এবং পরবর্তীতে হচ্ছে আপনার রিকভারি ফেজ যেটা। তো ক্রিটিক্যাল ফেজটাই হচ্ছে আমাদের রোগীরা যেখানে ভুলটা করে যে আমার তো জ্বর নেমে যাচ্ছে, এখন তো আমার নিশ্চয়ই আমি ভালো হয়ে যাচ্ছি। তো আমাদের যতগুলো ফ্যাটালিটি হয়, মারা যায় রোগীরা এই ধরনের অ্যাটিটিউডের কারণে, যে জ্বর তো নেমে গেছে, আমি তো এখন ভালো, আচ্ছা ঠিক আছে, দুর্বলতা লাগতেছে, হয়তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। তো সুতরাং এই ফেজগুলো মনে রাখতে হবে এবং সেকেন্ড ফেজে গিয়েই আপনার সতর্কতা বেশি। পরবর্তী আমরা বলি যে 5 থেকে 7 দিন পর্যন্ত, এই 4 থেকে 7 দিন পর্যন্ত এই সময়টুকু হচ্ছে আমাদের বেশি সতর্কতা থাকতে হবে যে এটার জটিলতা যাচ্ছে কিনা। পরবর্তী 7 থেকে 10 দিন পর্যন্ত হচ্ছে রিকভারি ফেজ, এর ভিতরে সাধারণত ভালো হয়ে যায়। ডেঙ্গু যদি কারো কনফার্ম হয়, আপনি যে বললেন ডেঙ্গু NS1 পরীক্ষা অথবা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, কনফার্ম হওয়ার পরে সকল ধরনের ডেঙ্গু রোগীর কি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা করা প্রয়োজন কিনা, কিংবা কারো যদি বাসায় চিকিৎসা নিলেও চলে, তাদের ক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করা উচিত কিনা? অবশ্যই সকল রোগীর আসলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাই, তবে সকল রোগী ডায়াগনোসিসটা হওয়া দরকার। তো আমরা বলি যখন ফিব্রাইল ফেজ থাকে তখন আপনারা বেশিরভাগ যারা ইমিউনো কম্পিটেন্ট ইয়াং, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনি প্রথমে বাসায় থাকবেন। বাসায় থাকার সময় আপনি কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। নর্মাল প্যারাসিটামল, আমরা বলি যে বেশি বেশি পানি খাবেন। পানি খাওয়ার ক্ষেত্রেও কোথাও কোথাও বলা আছে যে অ্যাটলিস্ট 6 গ্লাস পানি খাবেন, তার মানে স্যালাইন খাবেন, লিকুইড খাবেন বেশি। অনেকে মনে করে যে ডেঙ্গুর প্রথম পর্যায়ে শুধু লিকুইড খেলে হবে, তাহলে আর ভাত খাওয়া দরকার নেই। না, অবশ্যই না, আপনি স্বাভাবিক খাওয়া দাওয়া করবেন, এর পাশাপাশি লিকুইডটা পরিমাণটা বাড়াই দিবেন। আর আপনার হচ্ছে আমরা বলি যে ওয়ার্নিং সাইন, মানে আপনি যে খারাপের দিকে যাচ্ছেন এই ধরনের কিছু লক্ষণ আছে, আপনি যখন বাসায় থাকবেন, বাসায় চিকিৎসা নেবেন, তখন হচ্ছে ওয়ার্নিং সাইনটা হচ্ছে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে আপনার কোনো এমন নতুন কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা যেটার কারণে আপনি খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি আছে। ওয়ার্নিং সাইন যদি থাকে তাহলে অবশ্যই আমরা বলবো যে হাসপাতালে যাওয়া। একটা ফোন এসেছে, আমরা একটু ফোনটা নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, আমার ছোট ভাইয়ের গত 2 দিন থেকে ডেঙ্গু আর কি। এখন ওর প্লাটিলেট হচ্ছে, গতকাল ছিল 54,000, এখন হচ্ছে 51,000। এখন বাসায় ট্রিটমেন্ট নিচ্ছে। এখন সেক্ষেত্রে আসলে কি এখন হসপিটালে কি অ্যাডমিট হওয়ার প্রয়োজন আছে কিনা? বয়স কত? দর্শক আপনার ছোট স্টেপটা কি হতে পারে আর কি? দর্শক আপনার ছোট ভাইয়ের স্টেপটা কি হতে পারে? ওর বয়সটা কত দর্শক আমাদের জানা দরকার। আপনার ছোট ভাইয়ের বয়স কত? বয়স হচ্ছে 26-27। আচ্ছা দর্শক আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, আমরা স্যারের কাছ থেকে উত্তর নিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে প্লেটেলেট। জি, তো প্লেটেলেটের ক্ষেত্রে আমরা বলি যে ডেঙ্গুর সিভিয়ারিটি যে ইন্ডেক্সগুলো আছে তার ভিতরে লো প্লেটেলেট একটা, মানে বিলো 1 লাখ হলে সেটা খারাপের দিকে, বা ডেঙ্গু হিমোরেজিক ফিভারের যে ডেফিনেশন সেই জায়গাগুলোতে যাওয়া শুরু করে। তো যখন এই স্টেজে আসে আমরা বলবো অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং এই পর্যায়ে অ্যারাউন্ড 50 যখন চলে আসে তখন আমরা বলি যে বেটার টু অ্যাডমিট, কারণ 1-2 দিন থাকলেই দেখা যাবে যে তার ভিতরে একটা খারাপ হলেও সেটি বোঝা যাবে। একটা মনিটরিংয়ের জন্য, শুধু মনিটরিংয়ের জন্য আমরা বলবো এই রোগীর ক্ষেত্রে ভর্তি হওয়া জরুরি। বাট এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেশারটা, ব্লাড প্রেশারটা। আসলে ওনার ব্লাড প্রেশারটা যারা বাসায় থাকবেন, আপনি শুরুতে বলছিলেন যে বাসায় কীভাবে করবেন, বাসায় কিন্তু অবশ্যই রেগুলার ব্লাড প্রেশার মাপতে হবে। কারণ হচ্ছে সাডেন শকে চলে যায় ডেঙ্গু শক সিনড্রোম, যেটা এই ডেঙ্গু শক সিনড্রোম যদিও আমরা বলি যে ক্রিটিক্যাল ফেজে হয়, বাট সবার ক্ষেত্রে কিন্তু এটা ফর্মুলা ফলো করে না। যেমন কিছুদিন আগে আমার একজন ডাক্তার, আমার ফ্রেন্ড, সেই ডাক্তার তার মিসেস মারা গেল হঠাৎ করে, এবং আমি দেখলাম যে 3 থেকে 4 দিনের মাথায় মারা গেল। তো এটি কিন্তু সবসময় ফলো করে না। তার মানে হচ্ছে প্রেশারটা কমতেছে কিনা, ওনার বেজ লাইনে কত ছিল, শুরুতে কেমন ছিল, পরবর্তীতে অ্যাটলিস্ট আমরা বলবো 2 বার করে অন্তত প্রেশার মাপা উচিত। অথবা পেশেন্টের যখন খারাপ লাগে, তার অস্থির লাগে, তখনই অবশ্যই প্রেশারটা মাপা উচিত। যদি প্রেশারটা ফল করে, বিলো 100 চলে আসে, তাহলে অবশ্যই ভর্তি করতে হবে। তো এই ধরনের সিচুয়েশনগুলো আমি বলবো যে ডেঙ্গু
ফ্যাটাল না সবার জন্য, সবাই যে মারা যাওয়ার ঝুঁকি নেই, বাট এটা এমন একটা রোগ যে একজন খুব ইয়াং মানুষ যখন হঠাৎ করে মারা যায় 2 দিনের মাথায়, তখন কিন্তু আসলে মানা যায় না। তো এই জন্য আমরা বলবো যে যখনই আপনার মনে হবে যে প্রেশার কমে যাচ্ছে, প্লেটলেটটা 1 লাখের নিচে নেমে যাচ্ছে, রোগী অতিমাত্রায় দুর্বলতা অনুভব করতেছে, অথবা আদার কিছু পেটে ব্যথা, বমি টমি, এই ধরনের আরও অনেকগুলো লক্ষণ আছে, সেই ধরনের হলে অবশ্যই ভর্তি করবেন। দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন যে আসলে তার প্লেটলেট কাউন্টটা স্যার যেটা বলেছেন যে আসলে সেটা সীমার আবার নিম্ন সীমার থেকে আসলে নিচে আছে এবং তাকে মনিটরিংয়ের জন্য হলেও হসপিটালে ভর্তি রেখে মনিটরিং করা উচিত। দর্শক, আর নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম যে আপনি বলছিলেন যে ডেঙ্গুর কিছু ওয়ার্নিং সাইন আছে, সেগুলো যদি আমাদেরকে আরেকবার আপনি একটু বলে দিতেন। হ্যাঁ, ওয়ার্নিং সাইনটা হচ্ছে যখন আপনি বাসায় থাকবেন অথবা আপনি বুঝতে পারেন আর না পারেন, আপনার যখন এই লক্ষণগুলো হবে অবশ্যই আপনার হাসপাতালে যেতে হবে। সেটি হচ্ছে যে যদি কোনো রোগী দেখা যায় যে বমি হচ্ছে, অতিমাত্রায় বমি হচ্ছে, যদি দেখা যায় যে তীব্র পেটে ব্যথা হচ্ছে, যদি র্যাশ হয়, আমরা বলি যে চামড়ার নিচে লাল লাল দাগ হয়ে যায়, তারপরে হচ্ছে যদি দেখা যায় যে ওনার প্রস্রাব কমে গেছে, প্রেশারটা ফল করতেছে, অতিমাত্রায় দুর্বলতা লাগতেছে, অস্থির লাগতেছে, তো এই ধরনের সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। তার মানে এই লক্ষণগুলো আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি কিন্তু খারাপের দিকে যাচ্ছেন। তো এই ধরনের লক্ষণ হলে অবশ্যই হসপিটালে নিতে হবে এবং অবশ্যই ডাক্তার উনি ডিসিশন নেবেন, চিকিৎসক ডিসিশন নেবেন যে ওনাকে ভর্তি করা লাগবে কি লাগবে না। বাট রোগী হিসেবে আপনাদের এই লক্ষণগুলোকে আপনার মনে রাখতে হবে যে এই ধরনের সিচুয়েশন হলে অবশ্যই হাসপাতালে যাবেন। এর পাশাপাশি আরেকটি জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে এই ধরনের ওয়ার্নিং সাইন যদি নাও থাকে, কিছু কিছু রোগীর জন্য হসপিটালে যাওয়াটা জরুরি। সেটি হচ্ছে মনে করেন যে একজন হার্টের রোগী, উনি কার্ডিয়াক প্রবলেম আছে, তাহলে সেই রোগীটা আর্লি যাওয়া উচিত, কারণ উনি কিন্তু হার্টের ওষুধ খাচ্ছেন। বিশেষ করে কিছু ওষুধ আমরা ডেঙ্গুর মধ্যে নিষেধ করি, যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাচ্ছেন, তো ওনাকে অবশ্যই তখন ডাক্তারের কাছে যেতে হবে, শুরুতেই যেতে হবে। কিছু রোগী আছে উনি কিডনি জটিলতায় ভুগছেন, লিভারের জটিলতায় ভুগছেন, সুতরাং এই রোগীগুলো কিন্তু ঝুঁকিটা অনেক বেশি। সুতরাং এই রোগীদের ক্ষেত্রে ওয়ার্নিং সাইনের জন্য আমরা অপেক্ষা করব না। এই রোগীদের জন্য আমাদের শুরুতেই ডাক্তারের পরামর্শে থাকতে, ওকে ডাক্তার ডিসিশন নেবেন যে ওনাকে হসপিটালাইজ করতে হবে কি করতে হবে না, বাট ফলো আপে অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদের একটি বিরতি সময় হচ্ছে, তার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিছুটা আতঙ্কজনকও, সেটা জানতে চাই। আপনি একটি কথা ব্যবহার করেছেন যে ডেঙ্গুর কারণেও জটিলতা থেকে মৃত্যু হতে পারে, সেটা আসলে কীরকম হার বা এরকম পেশেন্ট আপনারা পাচ্ছেন কিনা, আর ডেঙ্গুর কারণে কেন মৃত্যু হতে পারে? এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজে আসলে এই জিনিসটা মেনে নিতে পারে না অনেকে। যখন ওই যে বলি না, একটা ইয়াং বাচ্চা, সুস্থ বাচ্চা যখন মারা যায়, একজন ইয়াং ম্যান যখন মারা যায় হঠাৎ করে 2-3 দিনের জ্বরের মধ্যে বা 5 দিনের জ্বরের মধ্যে হুট করে মারা গেল, সেটি মানা কঠিন। সুতরাং আমাদের মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এই ডেঙ্গু শক সিনড্রোমটা অথবা হিমোরেজ, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের হিমোরেজ মানে হচ্ছে আমাদের ইন্টারনাল ব্লিডিং। ইন্টারনাল ব্লিডিং গিয়েও শকে যেতে পারে, ইন্টারনাল ব্লিডিং ছাড়াও শকে যেতে পারে। তো সুতরাং আলটিমেটলি শক, এই শকে গিয়েই মানুষ মারা যায়। তো শকে যাওয়ার নানা রকমের প্রক্রিয়া আছে আসলে। ওই জন্য আমরা বলি যে শকে যেতে গেলে সাধারণ মানুষ বুঝবে হচ্ছে প্রেশার দিয়ে, ব্লাড প্রেশার দিয়ে। আবার ব্লাড প্রেশারের ভিতরে একটি বিষয় আছে যেটি আরও গুরুত্বপূর্ণ, যে পেশেন্ট ইমপেন্ডিং শক, আমরা বলি শকে যাচ্ছে কিনা। আমরা বলি সিস্টোলিক ডায়াস্টোলিক, উপরেরটা সিস্টোলিক প্রেশার, নিচেরটা ডায়াস্টোলিক প্রেশার, এই ইন বিটুইন হচ্ছে পালস প্রেশার। তাহলে একজনের যদি 120/80 থাকে ব্লাড প্রেশার, তাহলে তার পালস প্রেশার হচ্ছে 40 মাইনাস করলে। তো আমাদের নিয়ম হচ্ছে যে মিনিমাম 20 থাকতে হবে, এই দুইটার গ্যাপ 100/80, তাহলে তার পালস প্রেশারটা হচ্ছে 20। তাহলে 20-এর নিচে যখন নামতে থাকবে, এই দুইটার ভিতরে গ্যাপ যখন কমতে থাকবে, আমার হয়তো আগে ছিল 120/100 অথবা 120/80, তারপরে দেখা গেল পরবর্তী মেজারমেন্টে দেখা গেল যে আমার হয়ে গেল 100/90, তার মানে পালস প্রেশার কিন্তু 10 হয়ে গেল। তাহলে বুঝতে হবে যে আমি কিন্তু শকের দিকে যাচ্ছি। সুতরাং প্রেশার দিয়েও কিন্তু আপনি শকে যাচ্ছেন কিনা বোঝা যায়। তো আবার অনেক সময় দেখা যায় ওভার ব্লিডিং হচ্ছে, অনেক সময় মহিলাদের দেখা যায় আনইউজুয়াল পিভি ব্লিডিং হচ্ছে, মেনস্ট্রুয়াল ব্লিডিংটা শুরু হয়ে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে কাশির সাথে বমির সাথে রক্ত যাচ্ছে অথবা পায়খানার সাথে রক্ত যাচ্ছে। তো এগুলো দেখেও কিন্তু বা এগুলোর মাধ্যমেও দেখা যায় যে একটা পর্যায়ে কিন্তু মানুষ মারা যেতে পারে।
অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। বিশেষ করে দর্শকেরা আশা করি, বিশেষ করে আপনি প্রেশারের যে বিষয়টা, ব্লাড প্রেশারের যে বিষয়টা বুঝালেন, আশা করি দর্শকেরা বুঝতে পেরেছেন যে দুই উপরের এবং নিচের প্রেশারের যে পার্থক্য, স্যার বলেছেন যে সেটা কমপক্ষে 20 থাকতে হবে এরকম বলেছেন। এর নিচে যদি চলে আসে তাহলে এটা একটি ভয়ঙ্কর বা আপনি শকে যাচ্ছেন এরকম বুঝতে হবে। দর্শক, আজকের আলোচনা আশা করি আপনাদের অনেক উপকারে লাগছে। আমাদের সময় হলো একটি ছোট্ট বিরতির। আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি আলোচনার বাকি অংশ নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সাপ্তাহিক নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে কথা বলছি অতীব জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর তা হচ্ছে ডেঙ্গু, যেটি বর্তমান সময়ের খুবই আলোচিত এবং এই ডেঙ্গুতে অনেকে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যু পর্যন্ত ঘটনাও ঘটছে। তাই এখান থেকে সবাইকে সতর্ক করবার জন্যে এবং সবাইকে সচেতনতা সহকারে সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার প্রয়াসে আমরা আজকের টপিক রেখেছি ডেঙ্গু। এবং এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে আমাদের অত্যন্ত প্রিয়ভাজন একজন ব্যক্তি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন একজন বরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ রিমাটোলজিস্ট, যিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন, আমাদের সকলের একান্ত প্রিয় ডাক্তার নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার। স্যার, বিরতি পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি আমাদেরকে আজকে ডেঙ্গু নিয়ে অনেক চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের দর্শকদের জন্য বোধগম্য ভাষায় সুন্দর পরামর্শ এবং তথ্য দিয়েছেন। আমরা এই পর্যায়ে জানতে চাই যে ডেঙ্গুর কোনো একজন রোগী যখন হসপিটালে আসে বা চিকিৎসকের কাছে যায়, এটা যে আসলে ডেঙ্গু সেটা রোগ নির্ণয় করবার জন্য আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা বা কি কি পদ্ধতি রয়েছে? ধন্যবাদ। আমাদের যদি বলি যে সরাসরি ডেঙ্গু নির্ণয়ের দুই ধরনের পরীক্ষা হয়, তিন ধরনের পরীক্ষা হয়। একটি হচ্ছে আরটিপিসিআর। এটি পিসিআর মেথডে, এটি সবচাইতে সেন্সিটিভ, সবচাইতে বেশি সেন্সিটিভ, বাট এটা এক্সপেন্সিভ এবং সব জায়গায় হয় না। এটা কিছু ল্যাবে এখন হচ্ছে, আইসিডিডিআরবিতে হচ্ছে, তো সেটি আমরা কমনলি করি না যেহেতু সব হাসপাতালে নাই। এর পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট, NS1 অ্যান্টিজেন, সবাই হয়তো বাই দিস টাইম নাম জানেন। NS1 অ্যান্টিজেন আমরা জ্বরের প্রথম দিন থেকেই এটি পজিটিভ হতে পারে। সাধারণত প্রথম 3 থেকে 4 দিন পর্যন্ত এই অ্যান্টিজেনটা পজিটিভ থাকে। এর পরবর্তী স্টেপে যে অ্যান্টিবডিটা তৈরি হয় আফটার 4 days ইউজুয়ালি, যে তখন হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে IgM, IgG। তো এখানে IgM যদি পজিটিভ থাকে তাহলে রিসেন্ট ইনফেকশন, তার মানে আপনি এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত, এটি মিন করবে। আর যদি IgG পজিটিভ থাকে তাহলে এটা নিয়ে আবার কনফিউশন আছে, বা কারণ হচ্ছে যে এটি পাস্ট ইনফেকশন, আগে যদি কখনো ইনফেকশন হয় সেটির কারণে IgG পজিটিভ হতে পারে। এবং অন্য ভাইরাস দিয়েও যদি আক্রান্ত হন সেটার ক্ষেত্রেও পজিটিভ হতে পারে। যেমন আমাদের অভিজ্ঞতা হচ্ছে চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমি খুব কমনলি IgG পজিটিভ পাচ্ছি। তো সুতরাং অন্য ভাইরাল ইনফেকশনেও IgG পজিটিভ আসে। তো অ্যান্টিবডির ক্ষেত্রে IgG পজিটিভ থাকা মানে আপনি নিশ্চিতভাবে ডেঙ্গু এটা বলা যাবে না, এটা তখন আমাদের আদার লক্ষণগুলোর সাথে আমাদের মিলাতে হবে। তো এটি হচ্ছে নির্ণয় করার আরেক দ্বিতীয় দিক হচ্ছে আমাদের আরও কিছু টেস্ট করতে হয়। সেই টেস্টটা হচ্ছে যে আপনি অন্য কোনো জ্বরে আক্রান্ত কিনা সেটি পার্থক্য করার জন্য কিছু টেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কমনলি করি হচ্ছে ইউরিনারি করি, অনেক সময় যদি কাশি থাকে বুকের এক্সরে করি, অনেক সময় টাইফয়েড হলো কিনা ব্লাড কালচার করি। তো সুতরাং এটি রোগের লক্ষণ ভেদে আমরা এই টেস্টগুলো দিই, সবার ক্ষেত্রে দিই না। যদি শুরুতেই আসে এবং ডেঙ্গু পজিটিভ পাওয়া যায়, NS1 পজিটিভ, তাহলে আমরা এগুলো যাব না। বাট এখন যখন কোনো রোগীর ডেঙ্গু হবে তার পাশাপাশি আরও দু একটা টেস্ট আমরা একটু করি, বিশেষ করে সিবিসি তো অবশ্যই করি। সিবিসিতে শুধু প্লেটেলেট দেখার ইস্যু না, কিন্তু আমাদের প্লেটেলেট চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে HCT, হেমাটোক্রিট দেখা। এবং ওই যে ডেঙ্গু শক সিনড্রোম, যেটার কারণে মানুষ মারা যায়, আমরা বললাম ডেঙ্গু শক সিনড্রোমেই বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়, ব্লিডিং হয়ে মারা যায় সংখ্যা কম। সুতরাং প্লেটেলেট, মানুষ প্যানিক হয়ে যায় প্লেটেলেটে, কিন্তু আমরা প্যানিক হয়ে হচ্ছে শকের ব্যাপারে। তো সেখানে সিবিসির ক্ষেত্রে লিউকোপেনিয়া হতে পারে, আমরা WBC কাউন্টও কমে যেতে পারে। আবার দেখা যায় যে আমাদের HCTটা বেড়ে যেতে পারে। HCTটা যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে ওনার হিমো কনসেন্ট্রেশন হচ্ছে, তার মানে শরীর থেকে পানি আস্তে আস্তে লস করতেছে। আরেকটা হচ্ছে প্লেটেলেট। তো এগুলো দেখে সিবিসি। এর পাশাপাশি অনেক রোগীর ক্ষেত্রে SGPT-টা বাড়ে, লিভার এনজাইমটা বাড়ে। তো লিভার এনজাইমটা কিন্তু একটা প্রগনোস্টিক মার্কার। লিভার এনজাইম যদি বেশি বাড়ে ওই রোগীর বেশি বমি হয়, ওই রোগী বেশি খারাপ হয় এবং এই রোগীটা খারাপ হওয়ার ঝুঁকিটাও কিন্তু বাড়ে। অনেক সময় আমরা অ্যালবুমিন দেখি,
তো অ্যালবুমিন দেখেও বোঝা যায় যে আসলে খারাপের দিকে যাচ্ছে কিনা। তো আসলে অনেকগুলো কিছু প্যারামিটার ডেঙ্গু রিলেটেড কিছু ইস্যু আছে, কিছু পার্থক্য করার ইস্যু আছে, আর কিছু কিছু হচ্ছে সরাসরি ডেঙ্গু নির্ণয়ের ইস্যু। তো আমরা এই সব কিছু রোগীর লক্ষণ ভেদে আমরা টেস্টগুলো সিলেক্ট করি যে কার ক্ষেত্রে কোনটা করব। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই যে কারো যদি ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তার জন্য আসলে কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? উনি যদি নিশ্চিতভাবে ডেঙ্গুতে আক্রান্ত হন তখন হচ্ছে আমরা ওনার সিভিয়ারিটিটা দেখব, জি, যে উনি কোন মাত্রায় সিভিয়ার। একজন মানুষ ফুল টাইম বাসায় থেকেই উনি ভালো হয়ে যেতে পারেন। জি, তো সুতরাং উনি যদি কখনো কখনো আমরা অনেক রুগী দেখি, আমরা জাস্ট প্রথমে আসতে বলি, এরপরে হয়তো 3 দিন পরে আমি বলি যে আপনি একটু সিবিসি করেন বা আর কিছু টেস্ট, সেখানেও যদি সব ঠিক থাকে আমরা বলি যে বাসায় আপনি প্রেশারটা ঠিকভাবে দেখেন। সব কিছু ঠিক থাকলে পরবর্তীতে জাস্ট হয়তো 5 দিনের মাথায় একটা ফলো আপ, 7 দিনের মাথায় একটা ফলো আপ দিয়ে যদি দেখি আর খারাপ কিছু হয়নি, তাহলে ওনাকে আর ওটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। কিন্তু এই ফলো আপের ভিতরে যদি দেখা যায় যে খারাপ হচ্ছে, ওই যে ওয়ার্নিং সাইনগুলো আসতেছে, আমাদের ব্লাডের এই প্যারামিটারগুলো আস্তে আস্তে কমতেছে বা কোনো কোনো ক্ষেত্রে বাড়তেছে, আমরা এইগুলো দেখে তখন একটা রুগী হসপিটালে আসবে কি, ভর্তি হবে কি হবে না, তখন আমরা ডিসিশন নিই। কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে আসে যারা সরাসরি আইসিইউতে ভর্তি হওয়ার মতো, আমরা বলি সেটি কিভাবে বোঝা যায়। কোনো রুগীর হচ্ছে ব্লিডিং শুরু হয়ে গেছে অথবা অলরেডি শকে চলে গেছে। ব্লিডিংটা কোন কোন জায়গা দিয়ে আসতে পারে? ব্লিডিং আমরা বলি যে আপনার চামড়ার নিচে ব্লিডিং, এটা হচ্ছে মাইনর ব্লিডিং। আর যদি ইন্টারনাল ব্লিডিং, আমাদের যদি বমির সাথে রক্ত যাচ্ছে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একজনের মাসিকের সময় হয় নাই কিন্তু ওনার মাসিক শুরু হয়ে গেছে এবং হেভি ব্লিডিং হচ্ছে, সেটাও আমাদের একটা সিভিয়ারিটি ইন্ডিকেটর। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, লাল হচ্ছে প্রস্রাব, সেটিও আমাদের ইন্ডিকেটর। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইলেন্টলি স্ট্রোক হয়ে গেছে, মানে ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ হয়ে গেছে, হঠাৎ করে এক সাইড পড়ে গেছে। তো সুতরাং এগুলো এই ধরনের লক্ষণ থাকলে অবশ্যই আমরা বলবো তো হসপিটালে তো আসতেই হবে, এই পেশেন্টগুলো আসলে আইসিইউতে নিতে হবে। তাহলে তার মানে হচ্ছে সিভিয়ারিটি অনুযায়ী তার চিকিৎসার সিভিয়ারিটি অনুযায়ী হচ্ছে আমাদের চিকিৎসার মোডটা। মানুষ হচ্ছে বাসায় চিকিৎসা নিতে পারবেন ফুল টাইম, আরেক শ্রেণী হচ্ছে হসপিটালে ভর্তি থেকে অবজারভেশনে, আরও সিভিয়ার হয়ে গেলে আইসিইউ পর্যন্ত নেওয়া লাগতে পারে। আমরা গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেলাম। তো আপনি বললেন যে সিবিসির যে ব্যাপারটা, রক্ত দেওয়ার কথা, আমরা অনেক সময় জানি যে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে অনেক সময় রক্ত দিতে হয়, কখন আসলে রক্ত দিতে হয়? হ্যাঁ, এটি আমাদের দেশে আসলে রক্ত দেওয়ার খুবই মিসইউজ হয়, মানে এবং রোগীও খুব প্যানিক হয়ে যায় যে রক্ত দেওয়া লাগবে কিনা। আমার মনে আছে যে যখন শুরুর দিকে ডেঙ্গু নিয়ে আসলে আমার জীবনে প্রচুর থাউজেন্ডস অফ পেশেন্টস আসলে আমি ডিল করছি। তো কোনো পেশেন্ট দেখছে আমাকে বাধ্য করে যে আমাকে দিতেই হবে রক্ত। তো এই ধরনের পরিস্থিতি তৈরি, মানে প্যানিক হয়ে যায়। আমরা বুঝি যে আসলে উনি বুঝে বলতেছেন না, উনি হয়তো ভয় পেয়ে। ইভেন কোনো রোগীর দেখি যে ওনার প্রিভিয়াস হয়তো নিকটাত্মীয় কেউ মারা গেছেন ডেঙ্গুতে, ওই রোগী আরও বেশি প্যানিক হয়ে যায়, না এখনই আমার দিতে হবে, আমার ছেলে বা আমার আত্মীয় মারা গেছে, উনি যেন খারাপ না হয়, আমাকে এখনই করতে হবে। বাট আমাদের কিন্তু একটা ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশনটা হচ্ছে যে একটা হচ্ছে পুরা রক্ত আর একটা হচ্ছে প্লেটেলেট, অনলি প্লেটেলেট, আর একটা হচ্ছে পুরা রক্ত। আসলে কখন কি দিব আমরা এই পার্টটা, তাহলে আমাদের অ্যাবসলিউট ইন্ডিকেশন হচ্ছে 10,000-এর নিচে নামলে, প্লেটেলেট যদি 10,000-এর নিচে, 10,000 অথবা তার নিচে উইদাউট ব্লিডিং, তার কোনো রক্তক্ষরণ হচ্ছে না কোথা থেকে, বাট 10,000 নেমে গেছে, তাহলে আমরা বুঝবো যে এটা অতি রিস্কি পজিশনে চলে গেছে। তাহলে অবশ্যই তাকে প্লেটেলেট ট্রান্সফিউশন দিতে হবে, নট হোল ব্লাড, পুরা রক্ত না। আবার যদি দেখা যায় 10,000-এর উপরে আছে, 10 থেকে ইভেন 20,000, 30,000 পর্যন্ত আছে, কিন্তু ব্লিডিং শুরু হয়ে গেছে, তাহলে তাকে কিন্তু আমরা রক্ত দিয়ে দেব। সুতরাং ব্লিডিং যদি না হয় তাহলে 10,000 পর্যন্ত আমরা ওয়েট করব। ব্লিডিং যদি আগেই হয়, ইভেন বিলো 50-তে এসে ব্লিডিং শুরু হয়ে গেলে আমাদের যখনই ব্লিডিং শুরু হবে তখনই আসলে তখনই আমাদের দিতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা হোল ব্লাড কখন দেব। তো তখন আমাদের কিছু প্যারামিটার আছে। একটা হচ্ছে যে হেমাটোক্রিট, ওই যে বললাম না এইচসিটি, একটা পেশেন্ট তার বিপি ফল করতেছে বাট এইচসিটি বাড়তেছে না, তাহলে বুঝতে হবে, কারণ বিপি ফল করতেছে, ফ্লুইড লিকেজ হচ্ছে আমরা বুঝতেছি, কিন্তু এইচসিটিটা বাড়ার কথা, হিম কনসেন্ট্রেশন হতো, তাহলে হচ্ছে না, তাহলে ওই ব্লাডটা অন্য কোথাও চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ইন্টারনাল কোনো ব্লিডিং হয়তো হচ্ছে, তখন কিন্তু আমরা হোল ব্লাড দেব। অথবা আমরা দেখছি যে হয়তো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, মাসিক অতিমাত্রায় মাসিক হচ্ছে, তাদের কিন্তু হোল ব্লাড দিব। কোনো এক্সটার্নাল ব্লিডিং আমি দৃশ্যমান, সেটি দেখলে আমরা কিন্তু হোল ব্লাড দিব।
তো এই ধরনের ক্ষেত্রে মানে রোগীর পরিস্থিতির উপরে আমরা ডিসিশন নিই যে কাকে রক্ত দিব না, কোন ধরনের রক্ত আমরা দিব। স্যার এখানে একটা বিষয় একটু জানতে চাই, প্লাটলেট নিয়ে যেহেতু কথা হচ্ছে, ডেঙ্গুর ক্ষেত্রে প্লাটলেট ট্রান্সফিউশন দরকার হয়, তো অনেক ক্ষেত্রে রোগীদেরকে প্লাটলেটের কথা যখন বলা হয় দুইটা প্রশ্ন আসে, যে 4 জন ডোনার থেকে একটা প্লাটলেট ম্যানেজ করে, আরেকটা হচ্ছে যে যেটা প্লাটলেট প্রক্রিয়া করে যেটা হচ্ছে অ্যাফেরিটিক প্লাটলেট। এই বিষয়টা সম্পর্কে যদি একটু পরিচয় করা দিতেন, এবং অ্যাফেরিটিক প্লাটলেটে মনে হয় কিছু সরকারিভাবেও একটু এটা ব্যয়বহুল কিছুটা, এটা একটু যদি ধারণা আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ। আসলে এটা নিয়ে স্টাডি হয়েছে যে সিঙ্গেল ডোনার আর এটা হচ্ছে আমাদের প্লেটলেট কনসেন্ট্রেট যেটা, তো সেক্ষেত্রে দেখা গেছে যে অ্যাফেরিটিক প্লেটলেটটা মোর ইফেক্টিভ। জি, সিঙ্গেল ডোনারের ক্ষেত্রে একজন ডোনার থেকে নিতে হবে। অ্যাফেরেসিস প্রক্রিয়া যেটা নেওয়া হয়, ইভেন আমরা যে সকল রোগীর প্লেটলেট দেওয়া লাগে, আমাদের যে অভিজ্ঞতা সেক্ষেত্রেও আমরা দেখি এটা কিন্তু স্টাডি প্রুভড, এবং আমাদের অভিজ্ঞতা থেকেও সেটি হচ্ছে যে অ্যাফেরিটিক প্লেটলেটটা হচ্ছে বেটার, মানে দেখা যায় যে একটা দিনেই হয়ে যায়। আর যেগুলো কনসেন্ট্রেট দেওয়া হয় এগুলোতে দেখা যায় যে রিপিট করা লাগে অনেক সময়। আসলে এফিকেসিটা বেশি হচ্ছে অ্যাফেরিটিক প্লেটলেট, যদিও এটা কিছুটা মনে হয় এক্সপেন্সিভ। তারপরে আমি বলবো যে মনে করেন 2 বা 3 বা 4 জন রোগকে আপনি রেডি করতেছেন, 4 জন থেকে নিচ্ছেন, প্রক্রিয়াটা, সময়, মানুষের ইয়ে করা, আসলে সবকিছু মিলে ফলাফলটা কিন্তু এটাতে বেটার অ্যাফেরিটিক প্লেটলেট। আর এটা চিকিৎসক ঠিক করবেন রোগীর জন্য আসলে কোনটা দরকার। দর্শক আশা করি আপনারা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং তবে যদি পাওয়া না যায়, অনেক সময় দেখা যাচ্ছে অ্যাফেরিটিক প্লেটলেট পাওয়া যাচ্ছে না বা ওই ধরনের ফ্যাসিলিটিস সব জায়গায় নেই, তাহলে অবশ্যই কনসেন্ট্রেটটা দেওয়া যাবে। আচ্ছা স্যার, আমরা জানতে চাই যে এইরকম রোগী, জ্বরের রোগী আসলে চিকিৎসকরা রোগীদেরকে বেশি বেশি করে পানি খেতে বলেন বাসায় থাকলে, অথবা হসপিটালে ফ্লুইড এর কথা বলা হয়, স্যালাইন দেওয়া হয়, তো এখানে আসলে ফ্লুইডটা কেন দিতে বলা হয় বেশি বেশি করে? হ্যাঁ, ডেঙ্গু শক সিনড্রোম যেটি হয় বা প্রথম পর্যায়ে হচ্ছে যে আমরা বলি যে ফিব্রাইল ফেজ, যেটা যখন জ্বর থাকলে ইউজুয়ালি আমাদের শরীর থেকে পানি বেরিয়ে যায়, সেটির জন্য আমরা বেশি পানি খেতে বলি প্রথম পার্টে। কিন্তু পরের পার্টে যে স্যালাইনটা দেওয়া হয় বা স্যালাইন দিতে বলা হয়, ইভেন ডেঙ্গু শক ম্যানেজমেন্টে কিন্তু বোলাস মানে অনেক বেশি দিতে হয়, অনেক বেশি রেটে হচ্ছে আমাদের স্যালাইন দিতে হয়, ইনফিউশন করতে হয়। সেটির কারণটি হচ্ছে যে ফ্লুইডটা লিকেজ হয়। আমাদের তো শিরা, উপশিরা বা ধমনী এবং হার্ট এর মধ্যেই ব্লাডটা সীমাবদ্ধ থাকে, কিন্তু এই ব্লাডের যে জলীয় অংশটা, পানীয় যে অংশটা, সেটি ওই ব্লাডের ভেসেল যেটা আমাদের যে শিরাটা বা ধমনীটা, এই ধমনী থেকে দেখা যায় যে লিক করে, মানে ওখানকার যেটা জাংশনগুলো লুজ হয়ে যায়। লুজ হয়ে গেলে আমাদের এক্সট্রা ভাস্কুলার স্পেসে চলে আসে, কারণ অনেকে দেখবেন যে পেটে পানি চলে আসছে, বুকের ভিতরে পানি চলে আসছে, শরীরের অন্য জায়গায় পোটেনশিয়াল যেগুলো ফ্রি স্পেস সেই জায়গাগুলোতে চলে যায়। তার মানে ইফেক্টিভ যে আমার সার্কুলেশনের জন্য যে মাত্রায় পানি থাকার দরকার আমার রক্তের ভিতরে, সেটি থাকতেছে না। ওটি যখন বেরিয়ে যায় তখন কিন্তু বিপিটা ফল করে। তো এটা হচ্ছে যে এই প্রক্রিয়ায় হচ্ছে শক হয়, এবং যে যখনই শক হয় আমার হচ্ছে রক্ত নালীতে বা হার্টের জন্য পর্যাপ্ত আমার পানি দরকার, সেই পানি দেওয়ার জন্য আমার তখন হচ্ছে মাত্রা অনুযায়ী, মানে কোন ধরনের শকে আছেন, কোন মাত্রায় আছেন, এগুলো আমাদের ক্যালকুলেশনে আলাদা ফর্মুলা আছে, এবং পেশেন্টের কোমরবিডিটিস অনেকগুলো ইস্যুসগুলো মিলিয়ে আমাদের একটা ফর্মুলা সেট করতে হয়। সেই অনুযায়ী তখন হচ্ছে তাদের বোলাস ফ্লুইড দিতে হয়। মানে থেরাপিউটিক পার্টে হচ্ছে তখন ওই ফ্লুইডটা, মানে বাঁচানোর সবচেয়ে বড় উপায় তখন হচ্ছে ফ্লুইড, শুধুমাত্র স্যালাইন। অনেক ধন্যবাদ স্যার। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই যে ডেঙ্গুর চিকিৎসার জন্যে নির্দিষ্ট কোনো ডেঙ্গুর ওষুধ রয়েছে কিনা, এবং এই ডেঙ্গু জ্বর নিয়ে যখন কেউ আসে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসার, এটা আপনি আমাদেরকে জানাবেন স্যার, যে এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা আছে কিনা? এটি আমাদের অবশ্যই জানা দরকার, কারণ আমরা প্রচুর রোগী বা বাংলাদেশের একটা প্র্যাকটিস আছে যে জ্বর হলে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। এটাই প্রশ্ন আমি জানতে চাই। এই প্র্যাকটিসটা আসলে ঠিক না, কারণ হচ্ছে অনেক জ্বর হচ্ছে ভাইরাসজনিত জ্বর, আর ভাইরাসজনিত জ্বরের জন্য অ্যান্টিবায়োটিকের কোনো কাজই নেই। ডেঙ্গু তো ভাইরাসজনিত, ডেঙ্গু অবশ্যই একটা ভাইরাসজনিত জ্বর, সুতরাং এখানে সরাসরি অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। বাট অ্যান্টিবায়োটিক ডেঙ্গু জ্বরের পাশাপাশি ওনার যদি শরীরে অন্য কোনো ডকুমেন্টেড ইনফেকশন থাকে, ডকুমেন্টেড তার মানে প্রমাণ হইতে হবে যে অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশনটাও কোএক্সিস্ট করতেছে, তখন হচ্ছে দেওয়া যাবে। বাট শুধুমাত্র ডেঙ্গুর জন্য আমাদের কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না, এবং ডেঙ্গুর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া মানে এটা হচ্ছে অযথা অর্থক হয়, এবং ওই অ্যান্টিবায়োটিকের জন্য হয়তো অন্য কোনো কমপ্লিকেশনও হতে পারে।
আর ডেঙ্গুর জন্য বিশেষ কোনো ঔষধ বা বিশেষ কোনো চিকিৎসা রয়েছে নাকি শুধু ডেঙ্গুর এগেনস্টে দেওয়ার জন্য? ডেঙ্গুর জন্য সরাসরি কোনো কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট নাই, বাট অল ট্রিটমেন্টস আর সাপোর্টিভ। পুরো ট্রিটমেন্ট প্রক্রিয়াটাই হচ্ছে সাপোর্টিভ। তার মানে জ্বর হয়েছে প্যারাসিটামল খেতে হবে, প্রেশার ফল করছে স্যালাইন খেতে হবে, বমি হচ্ছে বমির ওষুধ দিতে হবে, পেটে ব্যথার ওষুধ দিতে হবে। সুতরাং এটা বলা যায় যে এভরিথিং সাপোর্টিভ অ্যাকর্ডিং টু দ্য স্টেজ, মানে উনি কোন পর্যায়ে আছেন, কোন মাত্রায় খারাপ, তার উপর নির্ভর করবে আমরা সাপোর্টটা কোন মাত্রায় দিব। জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছ থেকে আসলে খুবই চমকপ্রদ তথ্যগুলো পাচ্ছি। আমাদের সময়টা ফুরিয়ে এসেছে প্রায়, তারপরেও আমাদের গুরুত্বপূর্ণ আরও দু একটি বিষয় আমাদের জানার বাকি আছে, যে ডেঙ্গুর টিকা রয়েছে কিনা এবং সেটার আসলে কীরকম ফলাফল বা এটার প্রোগ্রেস কোন দিকে যাচ্ছে, আমাদের মানুষেরা কি গণভাবে ডেঙ্গু টিকা নেওয়ার ব্যাপারে অগ্রসর হচ্ছে কিনা, এটা আমাদের জানা খুবই জরুরি। কারণ হচ্ছে আমরা জানি যে এই ধরনের প্রচুর ভাইরাস জনিত বা ব্যাকটেরিয়া জনিত অনেক অসুখ যে সময় একটা সময় মানব সভ্যতাটাকে কোলাপস করে দিচ্ছিল, এই টিকার আবিষ্কারের পরে কিন্তু এই জিনিসগুলো অনেক কিছু থেকে মানুষ এখন মুক্ত। যার কারণে ডেঙ্গু যেহেতু বিশ্বের অধিকাংশ দেশেই ডেঙ্গু আছে, অ্যারাউন্ড 147 কান্ট্রিজ আমি একদিন একটু দেখলাম আছে, বিভিন্ন মাত্রায় আছে, আমাদের হয়তো বেশি। তো সেই ক্ষেত্রে বিশ্ব অবশ্যই এটার প্রতি কনসেন্ট্রেশন দিচ্ছে যে টিকা আবিষ্কার করা যায় কিনা। তবে অবশ্যই টিকা আবিষ্কৃত হয়েছে 2018 সালে। 2018 সালে ইউরোপ এই টিকার, ইউরোপ এবং WHO এই টিকার ছাড় দিয়েছে। আবার 2000 সম্ভবত 19-এ এই USFDAও এই টিকার ছাড় দিয়েছে। তো এই টিকাগুলো যে সকল জায়গায় এন্ডেমিক, মানে খুব বেশি, সেই জায়গাগুলোতে এই টিকার প্রচলন আছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, FDA, ইউরোপিয়ান যে কমিশন আছে, কমিশন, ওনারাও ছাড়পত্র দিয়েছেন। এবং বাংলাদেশে ICDDRBর তত্ত্বাবধানেও কিন্তু এটা গবেষণা হয়েছে যে এই টিকার এফিকেসি কেমন, এবং এই টিকার এফিকেসি নিয়ে বাংলাদেশে প্রমাণিত যে এই টিকার এফিকেসি ভালো। কারণ আমরা তো জানি যে 4টি স্ট্রেন আছে, এই 4টি স্ট্রেনের এগেইনস্টে প্রোটেকশন দিতে হবে। কারণ হচ্ছে যখন একজন মানুষ একটি স্ট্রেন দ্বারা আক্রান্ত হয় তখন ওই স্ট্রেনের এগেইনস্টে লাইফ লং ইমিউনিটি পায়, তার মানে ওই স্ট্রেন দিয়ে উনি আর ডেঙ্গু আক্রান্ত হবেন না। কিন্তু ক্রস স্ট্রেন দিয়ে যদি উনি আক্রান্ত হয় তার ক্ষেত্রে আবার সিভিয়ারিটিটা অনেক বেশি থাকতে পারে। তো আমাদের টিকাটা এমন হইতে হবে, এই জন্য এটা সময় লাগছে, যে এমন হইতে হবে যে 4টা স্ট্রেনেই মানে দিবে, প্রোটেকশন দিবে। তো সোফার যে স্টাডিগুলো হয়েছে আসলে 4টা স্ট্রেনেই দেয়, বাট বাংলাদেশে এখনো পর্যন্ত আসলে এখানে গবেষণায় প্রমাণিত হয়েছে কিন্তু আসলে এখনো চালু হয় নাই। তো হোপফুলি হয়তো প্রক্রিয়াধীন আছে, আমরা আশাবাদী যে অনস আপন এ টাইম এটা চালু হয়ে যাবে এবং এটা হলে বরং আমরা মুক্তি পাবো অনেক থেকে। অনেক ধন্যবাদ স্যার। আমরা আরেকটা বিষয় আমাদের জন্য যেটা ইমোশনের জায়গা, যে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তথা গর্ভবতী নারীরা, মায়েরা যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় তাদের জন্য কোনো বিশেষ সতর্কতা রয়েছে কিনা? অবশ্যই সতর্কতা আছে। সেক্ষেত্রে তাদের কিন্তু কিছু বাড়তি জটিলতা হওয়ার ঝুঁকি থাকে। তবে এটি সবার ক্ষেত্রে হবে বিষয়টা এমন না। যদি বলা যায় যে লাস্ট স্টেজে হয়তো ওনার মানে ডেলিভারির সময় চলে আসছে, হয়তো ডেলিভারি 2 দিন পরে, এখন প্লেটলেট কাউন্ট 30,000, সুতরাং তার জন্য তো একটা ভয়াবহ চিত্র। তো সুতরাং আমরা বলবো যে যদি শেষের দিকে হয় তাহলে অবশ্যই চিকিৎসাকে শরণাপন্ন থাকতে হবে এবং প্রত্যেকটা প্রেগনেন্ট পেশেন্টেরই আসলে শুরু থেকে ওই যে হাই রিস্ক গ্রুপ যেটি বললাম, যে তারা অবশ্যই প্রথম দিন থেকেই হচ্ছে ডাক্তারের ফলো আপে থাকবেন। হসপিটালে ভর্তি হইতে হবে কি হবে না এটা ডাক্তার ডিসিশন নেবেন, বাট ফলো আপে থাকতে হবে যেন ওনার রিস্কটা আমরা স্টেটিফাই করতে পারি এবং ওনার যথাযথভাবে ম্যানেজ করতে পারি। স্যার, আমরা শেষ প্রশ্ন আপনার কাছ থেকে, যে ডেঙ্গু থেকে তো অনেক ধরনের জটিলতা হতে পারে, শক সিনড্রোম হতে পারে, হেমোরেজিক ফিভার হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, তার আগে আইসিইউতে যাওয়া লাগতে পারে, অনেকগুলো বিষয় আমরা জানতে পেরেছি। ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর ডেঙ্গুর কারণে শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, থাকলে কীরকম? ডেফিনেটলি এটি বলে ডেঙ্গু এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম। তার মানে ডেঙ্গু আসলে এমন জায়গা নাই যে জায়গা ধরতে পারে না। কিছু পেশেন্ট আসে যে অনলি পেটে ব্যথা নিয়ে আসছে, কিছু পেশেন্ট আসে যে খিঁচুনি নিয়ে আসছে, তার মানে তার ব্রেন আক্রান্ত হয়েছে। কিছু পেশেন্ট আসে যে শুধু হার্ট আক্রান্ত হয়েছে। তো সুতরাং
কিডনি আক্রান্ত হয়েছে, লিভার আক্রান্ত হয়েছে। তো সুতরাং এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম যখন আমরা বলবো, তখন হচ্ছে এই ক্লাসিক্যাল লক্ষণের বাইরে গিয়েও অন্য অন্য জায়গাগুলো আক্রমণ করতে পারে। তো সুতরাং যে সকল পেশেন্টগুলো এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমের পেশেন্ট, ওনারা এই জায়গাগুলো বিভিন্ন অর্গান আক্রান্ত হতে পারে। তবে যখন একটা পেশেন্ট বেশি খারাপ হয়ে যায়, তখন হচ্ছে আমরা বলি মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম। যখন একটা পেশেন্ট ডেঙ্গু শক সিনড্রোম হয়ে খারাপ হয়ে গেছে, তখন কিন্তু একই সাথে কিডনিও আক্রান্ত হবে, লিভার আক্রান্ত হবে, হার্টও আক্রান্ত হতে পারে, তখন মানে মাল্টি অর্গান ডিসফাংশন শুরু হয়ে যায়। তো সুতরাং একটা ক্রিটিক্যাল স্টেজেও হতে পারে, অথবা আর্লি স্টেজে যখন হবে তখন হচ্ছে আমরা এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম বলি, আর লেট স্টেজে যখন হয় সেটা মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম। তো এভাবেই দেখা যায় যে আমরা আমাদের প্রত্যাশা হচ্ছে যে কোনো রোগীর যাতে এত খারাপ পর্যায়ে যেতে না হয়, এবং এটা তো স্যার ধারাবাহিকভাবে একটার পরে একটা পর্যায়ে যায়। যদি শুরুতেই এটাকে থামিয়ে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই সেই মানুষের এই ভয়াবহ অভিজ্ঞতা তাকে পার করে আসতে হবে না। আমি এটাই বলবো যে আসলে ডেঙ্গু চিকিৎসার মূলনীতি হচ্ছে আর্লি ডায়াগনোসিস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রপার ফলো আপ। আপনার যে কোনো ওয়ার্নিং সাইন হওয়ার শুরুতেই হচ্ছে অ্যাড্রেস করা। এবং আমরা দেখছি যে সকল রোগীগুলো প্রপার ফলো আপে থাকে, এই রোগীগুলো কিন্তু সিভিয়ার পর্যায়ে যায় খুবই কম। মানে আমার অভিজ্ঞতা, আমি অনেক পেশেন্ট দেখছি, সেই অভিজ্ঞতা। সুতরাং আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রপার ফলো আপ। স্যার অনেক ধন্যবাদ, অনেক চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার কাছ থেকে পেলাম। তারপরেও কথা শেষ হতে চায় না। আমরা জানি যে আসলে প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম। তো ডেঙ্গু যেহেতু একটি মশাবাহিত রোগ, এবং সেই মশাকে যদি আমরা নির্মূল করতে পারি বা মশা থেকে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারি, তাহলেই কিন্তু আসলে রোগের অনেকাংশেই আক্রান্ত হওয়া থেকে নিজেরা বাঁচতে পারি। স্যার, আমাদের দর্শকদের প্রতি ডেঙ্গু থেকে আত্মরক্ষার জন্যে এবং সার্বিকভাবে ডেঙ্গু মুক্ত বা ডেঙ্গুর জটিলতাগুলো যেন কারো অভিজ্ঞতা না নিতে হয়, এ বিষয়ে যদি দর্শকদের প্রতি আপনাদের বিশেষ কি পরামর্শ শেষ মিনিটে যদি স্যার বলেন। জি, ধন্যবাদ। আসলে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। আসলে ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। সেক্ষেত্রে আমাদের অথরিটি, আমাদের প্রশাসনিক যে ব্যবস্থাপনা, সেটির মাধ্যমে মশক নিধনটা একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। যদি আমরা পেশেন্টের পার্সপেক্টিভ বলি বা জনগণের পার্সপেক্টিভে বলি, তাহলে অবশ্যই মশা যেন কামড়াতে না পারে, তাহলে আমাদের আশপাশের জায়গাগুলো পরিষ্কার রাখা, একই সাথে আমাদের মশারি ইউজ করা, এই অভ্যাসটা করা, এবং বাসার ভিতরে যেন মশা থাকতে না পারে, সেক্ষেত্রে মশানাশক ওষুধগুলো আমরা ইউজ করতে পারি। আর যদি একান্ত আক্রান্ত হয়ে যান, তাহলে অবশ্যই আমি প্রথম বলবো যে আপনি জ্বর হওয়ার শুরুতেই রোগ নির্ণয়ের ব্যবস্থা করবেন। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে আপনার কোনো ওয়ার্নিং সাইন বা খারাপ লক্ষণগুলো আছে কিনা সেগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন এবং সময় মতো ডাক্তারের কাছে যাবেন। তাহলে আশা করা যায় যে ডেঙ্গুর যে চরম যে অবস্থাটা, খুব খারাপ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা অবশ্যই ভালো থাকতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে প্যানভিশন টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে প্যানভিশন টিভি আমি মনে করি যে জনগণের জন্য একটা ভালো আয়োজন করেছে, যে ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং চিকিৎসা বিষয়ে। এই জন্য আপনাকে এবং প্যানভিশনকে আবারও ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আর সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে এই অনুষ্ঠান দেখলেন। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। দর্শক, আমরা প্রতি পর্বেই এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি। আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, এখান থেকে সচেতনতা গ্রহণ করলে এই ডেঙ্গু থেকে আমরা যেন প্রতিরক্ষা বা আত্মরক্ষা করতে পারি, সেই সাথে কেউ আক্রান্ত হয়ে গেলেও যেন ডেঙ্গুর যে ভয়ঙ্কর পর্যায়গুলো মৃত্যু পর্যন্ত হতে পারে, এমন খারাপ পর্যায়ের অভিজ্ঞতা বা সম্মুখীন যেন আমাদের কারো হতে না হয়। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আবারও হাজির হব, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।